তুই কেন এমন বাচ্চাদের মতো করছিস তোষু? আমাদের কি আর এসব রং ঢঙের বয়স আছে বল? তাইব সাহেবের কথাটাকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে তাশরিক সাহেব বলে ওঠেন। কি কখন থেকে বয়স নেই করছো? বলে আমরা কি খুব একটা বড় হয়েছি নাকি? আর আমাদের ছেলে মেয়েদের বিয়েতেই যদি একটু একটা আনন্দ না করি, তাহলে আর কখন করব বলো? এহেন যুক্তিতে হার মানলেন তাইব সাহেব। ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে বসে পড়লেন পাশের একটা চেয়ারে। অতঃপর বললেন, নে বসলাম, এবার পড়িয়ে দে। দ্যাটস লাইক মাই ব্রাদার। কথাটা বলেই হাতে থাকা চশমাটা পরিয়ে দিলেন তাইব সাহেবকে। অন্যদিকে তাইব সাহেব ভাইয়ের এহেন পাগলামিতে মৃদু হাসলেন। মনে মনে বললেন, পাগল একটা। বাড়ির মেয়েরা সবাই উপস্থিত হয়েছে স্টেজের সামনে। একে একে বসে পড়েছে সবাই। রুহি একবার এদিক ওদিক তাকিয়ে খুঁজে চলেছে নিজের ভাইকে, কিন্তু কোথাও যেন রৌদ্রের টিকিটাও নেই। রুহি মন খারাপ করে বসে রইল চেয়ারে। তার এমন মন খারাপ দেখে পাশ থেকে শিশির বলল, কি হলো আমার বেবিটার? মন খারাপ কেন? রুহির মেজাজ খারাপ হলো। কেন জানি শিশিরের এহেন মাখো মাখো কথাবার্তা তার বিলকুল সহ্য হয় না। মেয়েটা বাইরে থেকে মেকি হেসে বলল, না তেমন কিছু না আপু, আসলে ভাইয়া। রুহির কথার মাঝে পুরো বাড়ির কারেন্ট চলে যায়। সকলে এক প্রকার হইহুল্লোড় শুরু করে দেয় এই নিয়ে। ঠিক মিনিট খানেক বাদে কারেন্ট চলে আসে আর চারদিকে গান বাজতে শুরু করে। গানের আওয়াজে সকলের দৃষ্টি পড়ে স্টেজের উপর। মুহূর্তেই সকলের মুখ হা হয়ে আসে, কেননা স্টেজের উপর বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র, অনিক, আসিফ, রামিম। প্রত্যেকে এক হাতে লুঙ্গি ধরে রেখেছে। রৌদ্রের ডান হাতে ঝুলছে একটা সিলভার কালার ঘড়ি। সবার চোখে কালো চশমা। ছেলেগুলোর এহেন কার্যক্রমে সবার মাঝে এখন ভিন্ন এক উৎকণ্ঠা। সবাই একসাথে চিয়ার্স করে যাচ্ছে তাদের। কেউ কেউ তো উত্তেজিত হয়ে বাঁশিও বাজাচ্ছে। প্রায় মিনিট খানেক পর সবাই গানের তালে তালে অসাধারণ স্টেপে নাচ শুরু করে। পেছনে থাকা রামিম, আসিফ খুব একটা ভালো না নাচলেও সামনে থাকা রৌদ্র আর অনিক যেন সেই কমতিটা নিমিষেই পূরণ করে দিচ্ছে। গান বেজে চলেছে আর সেই সাথে তাল মিলিয়ে নেচে যাচ্ছে ছেলেগুলো। অন্যদিকে ছেলেগুলোর নাচের দিকে অনিমেষ চোখে তাকিয়েছেন কবির সাহেব। মুখে তার মৃদু হাসির ঝলক। পাশ থেকে ভাইয়ের হাসি দেখে সাব্বির সাহেব আধো আধো গলায় বললেন, খুব সুন্দর নাচছে ছেলেগুলো, তাই না ভাইজান? ছেলেগুলো আমার এত বড় হয়ে গেল কবে সাব্বির? গান বাজছে মিউজিকে। এই পানিতে। এক প্রকার হাঁপিয়ে উঠে কথাটা বলল রৌদ্র। স্টেজের উপর থেকে হেসে খেলে নেমে আসে ছেলেটা। চোখে এখনো বরাবরের মতন কালো চশমা আটা। এক হাতে লুঙ্গি উঁচিয়ে হিহি করে হাসছে ছেলেটা। নাচার দরুন শরীর প্রায় ঘেমে নিয়ে একাকার অবস্থা। দূর থেকে আশেপাশের মেয়েরা যেন তাকে নিয়ে এক প্রকার কানা ঘুষায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ তো নিজের দৃষ্টি ফেরাতে পারছে না এই দুই সুদর্শনের উপর থেকে। রৌদ্রের চৌকস উজ্জ্বল শ্যামলা মুখটায় ঘামের বিন্দুগুলো রঙিন বাতির আলোতে কেমন চিকচিক করছে। শুধু যে তাকে আশেপাশের মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে এমন না, রৌদ্রের পাশে থাকা অনেক বেচারাও যে ইতোমধ্যে বহুজনের নজরে পড়েছে ছেলেটার গোলগাল ফর্সা মুখটায় ঘামে ভিজে লাল হয়ে আসার উপক্রম। চোখ থেকে চশমা খুলে সেটা ঝুলিয়ে রেখেছে গলার কাছে। ছেলেটার থুতনিতে ভাঁজ পড়া, তার উপর গাল ভরা হাসি যেন এই মুহূর্তে তাকে বড্ড প্রাণবন্ত করে তুলেছে। অনেক রৌদ্র একসাথে লুঙ্গি উঁচিয়ে হেঁটে আসে সামনের দিকে। ঠিক তখনই তাশরিক সাহেব এসে একসঙ্গে জড়িয়ে ধরে দুজনকে। অতঃপর উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, আহ, আমার দুই বাপচান তো একেবারে ফাটিয়ে দিয়েছো। খুব ভালো হয়েছে তোমাদের নাচটা। কথাগুলো বলেই তাদেরকে ছেড়ে দিলেন তাশরিক সাহেব। হাসি হাসি মুখে কিছুক্ষণ ভাবতে লাগলেন কিছু একটা। তারপর ভাবনা শেষে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কিন্তু তোরা এত সুন্দর নাচ শিখলি কবে? এহেন কথাই মুখ টিপে হাসতে লাগলো অনেক। রৌদ্র একবার মুচকি হাসলো, পরক্ষণে রাশভারী গলায় বলল, বহু আগে থেকে এটা প্র্যাকটিস করছিলাম চাচ্চু, সারপ্রাইজ দেবো বলে কাউকে জানাইনি। তাশরিক সাহেব আবারও হাসলেন। মাথা ঝাঁকিয়ে দুজনের কাঁধে হাত রেখে বললেন, বাপচান আমার, তোদের দুজনকে দেখে তো মনে হচ্ছে আমি আমার যৌবনের দিনগুলোকে আবারও দেখে ফেললাম। আমিও কিন্তু তোদের মতো এমনই নাচতাম। পরক্ষণেই একবার হাসিপাশে নজর ঘুরিয়ে আরেকটু সতর্ক হয়ে নিচু গলায় বললেন, বন্ধু বান্ধবদের বিয়েতে আর কি, কিন্তু বড় ভাইজানেরা এসব জানে না।
বলে আবারও হাসতে লাগলেন তাশরিক সাহেব। তাকে দেখে রৌদ্র আর অনিকও হেসে ওঠে। ভাইয়া তোমরা দুজনে তো সুন্দর নাচতে পারো, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আমি সত্যি তোমাদের নাচতে দেখছি। রুহির এমন আপ্লুত কথায় মুচকি হাসল রৌদ্র। বোনের মাথায় আলতো হাত বুলিয়ে তাকে সযত্নে বুকে টেনে জিজ্ঞেস করে। কেমন লাগলো সারপ্রাইজটা? রুহি ভাইয়ের বুকে মাথা রেখে খিলখিল করে হাসছে। গলায় একরাশ মুগ্ধতা এনে ফটফট কণ্ঠে বলল, জাস্ট ফ্যাব, সত্যি তুমি আর অনি ভাইয়া ফুটিয়ে দিয়েছো একদম। এই শুধু কি রোদ আর অনেকেই নেচেছে নাকি? আমি আর আমি মতো নেচেছি, কই আমাদের কথা তো বললি না। হ্যাঁ, পেছন থেকে আসিফের মেকি অভিমানী কণ্ঠ কানে আসতেই জিভ কাটে রুহি। ভাইয়ের বুক থেকে সরে এসে আসিফের দিকে তাকায় মেয়েটা। মুখে একটা মিষ্টি হাসি টেনে আসিফের এক হাত জড়িয়ে ধরে নিজেকে শুধরে নেবার নাই বলল, আরে আমি তোমাদের কথাও বলতাম, কিন্তু তার আগেই তুমি কথাটা বললে, বিধায় আর বলা হলো না। আসিফ রুহির অলক্ষ্যে হাসল। তৎক্ষণাৎ মুখে আবারও মেকি অভিমানী ছাপ বজায় রেখে বলল, থাক থাক, আর ওই মিষ্টি কথা বলে ঘুষ দিতে হবে না। ওই দুটো বাদর আগে থেকে প্ল্যানিং করে প্র্যাকটিস করে রেখেছিল, আর আমায় কিনা বললো 2 দিন আগে। তো ওই 2 দিনে কি এর চেয়ে ভালো নাচা সম্ভব বল? রুহি তৎক্ষণাৎ মাথা নাড়ালো। আসিফের কথায় সায় দিয়ে তার পক্ষ টেনে বলল, হ্যাঁ তাই তো, তুমি মাত্র 2 দিনে এত ভালো কভার করতে পেরেছো, তাহলে ভাবো একবার তুমি যদি আরো আগে থেকে প্র্যাকটিস করতে, তাহলে নির্ঘাত ওদের চেয়ে ভালো করতে। এক্স্যাক্টলি, আমিও তো এটাই বলি। রুহি আর আসিফের এহেন কথোপকথনের উপস্থিত বাকিরা ঠোঁট টিপে হাসছে। এই মুহূর্তে তারা মুখ খোলা মানি ব্যাপারটা আরেকটু ঘেটে যাওয়া। কি দরকার বেচারা আসিফকে আরেকটু ঘাঁটার? এত ভালো নাচ শিখলি কবে তোরা? আমি তো একটা মুহূর্তের জন্য নিজের দৃষ্টি ফেরাতে পারলাম না তোদের উপর থেকে। মেহেরিন বেগমের কথায় মুচকি হাসল রৌদ্র। সে মুখ খুলবে তার আগেই পাশ থেকে অনেক ছটফট কণ্ঠে বলল, ওটা তো একটা ছোটখাটো সারপ্রাইজ ছিল ফুপি, এইটুকুতেই এতটা অবাক হলে চলবে? সামনে তো আরও আছে। মেহেরিন বেগম অবাক হলেন। তিনি কিছু বলবেন তার আগেই পাশ থেকে রাইসা বেগম বলে ওঠেন, যাহ, এতক্ষণে না একটা বিয়ে বাড়ি ফিরে আসছে, তার কি কি সারপ্রাইজ বাকি আছে তোমাদের? তার সময় আসলে দেখতে পারবে ছোট মা, এখন আপাতত সেটা সারপ্রাইজই থাক। রুদ্রের কথায় আলতো হাসলেন রাইসা বেগম। তারা সবাই আরও কিছু কথা বলছিল, তখনই রাফিয়া বেগম সেখানে উপস্থিত হন। হাতে তার জুসের ট্রে। তিনি ট্রেটা অনিকা রুদ্রের সামনে এগিয়ে বললেন, একটু জুস খেয়ে নাও আব্বু, শরীরটা তো একেবারে ঘেমে গেছে। অনেক তো রাফিয়া বেগমের কথা শেষ করবার আগেই গ্লাস তুলে গটগট করে গিলে ফেলে সবটা। উপস্থিত সবাই তার এমন কাণ্ডে আরেক দফা হেসে ওঠে। কিয়ৎক্ষণ বাদে রুদ্র একটা গ্লাস উঠিয়ে বলল, মেজমা, আসিফ ভাইয়া রামিমকেও দিতে হবে। ও নিয়ে তোর ভাবতে হবে না, আমি দিয়ে এসেছি ওদের। পেছন থেকে মায়ের কণ্ঠ কানে আসতেই ফিরে তাকালো রুদ্র। জুবাইদা বেগম মৃদু হেসে এগিয়ে আসেন ছেলের কাছে। ছেলেকে একটু নিচে করে তার কপালে একটা ছোট্ট চুমু বসিয়ে দেন সন্তর্পণে। তারপর ছেলেকে ছেড়ে দিয়ে বলেন, আমার ছেলেগুলো তো দেখছি সব কিছুতেই অলরাউন্ডার। মায়ের কথায় আলতো হাসল ছেলেটা। মাকে নিজের বাহুডোরে আগলে নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটা কার? রুদ্রের এমন কথায় উপস্থিত সবাই একসাথে সায় দিয়ে ওঠে। এরই মাঝে অনেক মেয়েকে গাল ফুলিয়ে নাক টেনে বলল, শুধু রুদ ভাইকেই চুম্বু আর আমাকে একটাও না, তাই না? জুবাইদা বেগম ঠিক করে হেসে দিলেন ছেলেটার কথায়। রুদ্রকে ছেড়ে দিয়ে অনেকের কাছে গিয়ে ছেলেটার কানটা হালকা টেনে দিয়ে বললেন, ইস, তোমায় কি আদর না করে থাকা যায় আব্বা? বলেই তিনি কান ছেড়ে দিয়ে সযত্নে চুমু খেলেন অনেকের কপালে। তারপর দুটো চুমু খেয়ে বললেন, খুব ভালো নেচেছো আব্বা। তোমার পছন্দ হয়েছে বড় মা? পছন্দ বই কি, খুব সুন্দর হয়েছে। এই মেয়ে শোনো। অচেনা কারো ডাকে পেছনে ফিরে অরিন। পেছনে তাকাতেই দেখতে পেল রাইসা বেগমের বড় ভাইয়ের ছেলে রামিমকে। রামিম একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে আসে অরিনের কাছে। প্রায় অনেকটা কাছাকাছি এসে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। হুট করে এমন প্রশংসা শুনে অন্য কারোর খুশি হওয়া থাকলেও অরিন যেন কিছুটা অপ্রস্তুত হলো। সেই সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি ধন্যবাদ, আপনাকেও যথেষ্ট সুন্দর লাগছে। অরিনের মুখে নিজের প্রশংসা শুনে রামিমের যেন আকাশের চাঁদ হাতে পাবার নাই অবস্থা। সে আবারও চমৎকার হেসে বলল, হ্যাঁ তা আমি জানি। আচ্ছা ওসব বাদ দাও, আগে বলো আজকে আমাদের নাচ কেমন লাগলো তোমার? অরিন থমকাল।
তৎক্ষণাৎ তার চোখের সামনে ভেসে ওঠে তখনকার করা রৌদ্রের নাচ। মেয়েটা অন্য কারো নাচ দেখলে না বলবে কেমন হয়েছে, সে তো শুরু থেকেই তার রোদ ভাইয়ের দিকে অনিমেষ চোখে তাকিয়েছিল। কতবার যে চেয়েছিল নিজের চোখটাকে সরাতে, কিন্তু বেহায়া চোখ দুটো সে কথা মানলে তো। অরিন কেমন নিজের ভাবনায় বিভোর থাকতে দেখে তার সামনে তুড়ি বাজালো রামিম। সাথে সাথে চমকে ওঠে মেয়েটা। পর মুহূর্তে রামিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে প্রস্থান ঘটায় অরিন। অন্যদিকে তার এহেন ব্যবহারে পুরো দস্তুর অবাক হলো ছেলেটা। মনে মনে ভাবছে এটা কি হলো। আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সবটাই পরখ করছিল রৌদ্র। ইস, বিয়ে বাড়ির না হলে আজকে যে রামিমের কি হতো। এই রোদ দ্বারা চলতি পাগুলো হঠাৎ ডাকে থেমে যায় রৌদ্রের। পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় শিশির হন্তদন্ত হয়ে হয়ে তার দিকে ছুটে আসছে। রৌদ্র শটানভাবে দাঁড়িয়ে রইল নিজ জায়গাতে। কিয়ৎক্ষণ বাদে শিশির তার সামনে এসে হাঁপাতে থাকে। ছুটে আসার দরুন মেয়েটা হাঁপিয়ে উঠেছে কেমন। রৌদ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল ভ্রুকুটি করে। তারপর মিনিট খানেক পর রাশভারী গলায় বলে ওঠে, কি সমস্যা, এভাবে দৌড়াচ্ছিস কেন? শিশির তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। আর পারবেই বা কিভাবে, মেয়েটা তো হাঁপিয়ে কুল পাচ্ছে না। শিশিরকে চুপ করে থাকতে দেখে রৌদ্র আবারও তাড়া দিয়ে বলতে থাকে, কি রে, কিছু বলবি নাকি আমি চলে যাব? আমার একটা কাজ আছে, যেতে হবে ইমিডিয়েটলি। রৌদ্রের এমন ব্যবহারে খানিকটা অবাক হলো শিশির। মেয়েটা তার সামনে এমন হাঁপাচ্ছে, অথচ সে কিনা নিজের ব্যস্ততা দেখাচ্ছে তাকে। কোথায় সে আরও সফট হয়ে কথা বলবে তা না করে সে এমন বিহেভ করছে। বিষয়টা ভাবতে ভাবতেই শিশির মনক্ষুণ্ণ হলো। মেয়েটা চোখ দুটোর কোটর ভরে আসলো মুহূর্তে। সে ছলো ছলো চোখ জোড়া আড়াল করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রৌদ্রের সামনে। অন্যদিকে এখন রৌদ্রের মন মেজাজের যা অবস্থা, তাতে করে এই মুহূর্তে তার কাছে অন্য কারো অতি মিষ্টি কথাও যেন ভীষণ তেতো ঠেকছে। এই মুহূর্তে ছেলেটা শিশিরের কাণ্ডে যথেষ্ট বিরক্ত হলো। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে এক প্রকার খেকিয়ে ওঠে সে। হ্যাঁ, তুই কিছু না বললে আমি আটকালি কেন? তোর কাছে কি মনে হয় আমার কাছে অঢেল ফুজরত পড়ে আছে? শোনো রাখ শিশির, আমার কাছে নষ্ট করবার মতো একদম সময় নেই, আর ভুলেও কখনো এমন করে আমার সময় নষ্ট করবি না। শক্ত কথাগুলো শেষ করে রৌদ্র তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান ঘটায়। অন্যদিকে তার চলে যাওয়ার পানে ছলো ছলো চোখে তাকিয়ে রইল শিশির। মেয়েটার বুকটায় কেমন হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে গেল। এতগুলো বছরে একবারের জন্য রোদ তার সাথে এতটা শক্ত ভাষায় কথা বলেনি, তাহলে আজ হঠাৎ কি হলো ছেলেটার? সত্যি কি ও রোদের সময় নষ্ট করে? ওর সাথে কথা বলাও কি রোদের জন্য সময় নষ্ট? আচ্ছা, রোদ না ওকে ভালোবাসে, তাহলে ওর ছলো ছলো চোখ দেখেও কেন থমকালো না রোদ? কেন ওর কণ্ঠ নরম হলো না? আচ্ছা, রোদ সত্যি ওকে ভালোবাসে তো? আরে আপনাকে কতবার বললাম আমি ওই আইসক্রিমটাই নিব। দোকানের ওইটা এক পিসি আসিল, এখন তো ওইটা শহরের ভাইজান নিয়ে গেল। আমি আপনারা এখন করতে দিই কম তো। দোকানির কথায় আরেক দফা খেকিয়ে উঠল ফারিন। চোখে মুখে স্পষ্ট রাগ ফুটিয়ে বলতে লাগলো, আপনি তো আচ্ছা লোক। আমি প্রথমে এসে ওই আইসক্রিমটার দাম দিলাম, আর আপনি কিনা আমার কেনা আইসক্রিম আমায় না দিয়ে অন্য একজনকে দিয়ে দিলেন। এটা কেমন নীতি? ফারিনের গলায় দোকানি চুপ করে গেল। মুহূর্তেই লোকটার চোখ মুখে ফুটে ওঠে অপরাধী ছাপ। তিনি খানিকক্ষণ আমতা করে বললেন, আফা সরি, আসলে দোকানটা এত ভিড় ছিল যে আমি ভুলে আপনারটা আরেকজনে দিয়ে লাইছি। আমি এখন কি করবো কন? লোকটার ভুল স্বীকার করা দেখে থামল ফারিন। কিছুক্ষণ রাগে গজগজ করতে করতে পাশে থাকা মেয়েটার হাত ধরে হাঁটা শুরু করে গ্রামের মিঠো পথ দিয়ে। অন্যদিকে দোকানি আফসোসের চোখে তাকিয়ে দেখল তাদের চলে যাওয়া। ঠিক তখনই তার সামনে একটা 100 টাকার নোট এগিয়ে দেয় একজন। নেন, আইসক্রিমের টাকাটা রাখুন। অনিকের কথায় সম্বিত ফিরে পেল দোকানি। অনিকের দিকে সরু চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, আপনার আইসক্রিমটা দিছিলাম। অনেক ভ্রু কুচকাল, বলল, হ্যাঁ তো। দোকানি এবার নিজের ভুলগুলো আবার বলতে শুরু করে। আর কইন না ভাই, আর একটু আগে দুইজন আফা আইছিল, তারা আপনার খাওয়া আইসক্রিমটার দাম আগে দিয়ে ফেলাইছিল। তখন আপনি ওই আইসক্রিমটাই চাইছিলেন, আর আমার দোকানে ভিড় বেশি থাকায় আমি আর খেয়াল করি নাই আমি কারে দিতেছি। অনেক লোকটার কথাই অবাক হলো। মনে মনে তারও কোথাও অপরাধ বোধের অনুভব হচ্ছে।
সে দোকানিকে বলল, আচ্ছা, মেয়েগুলো কোন দিকে গিয়েছে? ওই তো ওইদিকে। দোকানির কথা মোতাবেক অনিকও ছুট লাগায় সেদিকে। তাকে এমন ছুটতে দেখে অদূরে দাঁড়িয়ে থাকা রৌদ্র কিছুটা অবাক হলো। পরক্ষণে সেও পিছু নিল অনিকের। বেশ কিছুটা পথ সামনে এগোতেই মেয়ে দুটোর দেখা পায় অনিক। সে পেছন থেকে ডাক ছুড়ল তাদের উদ্দেশ্যে। এই যে মিস, শুনছেন? একটু দাঁড়ান প্লিজ। হঠাৎ কোন আগন্তুকের ডাকে থমকায় মেয়ে দুটো। কিছুক্ষণ আমতা আমতা করে পেছনে ফিরল ফারিন। তৎক্ষণাৎ তার হাত দুটো চেপে ধরে পাশের মেয়েটা। ফারিন তার পাশে থাকা মেয়েটার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার ভিতর সন্ত্রস্ত চাহনি। ফারিন চোখ দিয়ে আশ্বস্ত করল মেয়েটাকে। পরক্ষণে আবার পেছনে ফিরে অনিকের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, কি হয়েছে? ওভাবে ডাকছেন কেন? অনিক এগিয়ে আসে, চোখে মুখে খানিকটা লজ্জিত ভাব ফুটিয়ে তুলে বলে, আসলে তখন আপনাদের আইসক্রিমটা আমি খেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি একদমই জানতাম না বিষয়টা। ফারিন এতক্ষণে বুঝলো ব্যাপারটা। কপাল হতে বিরক্তিকর ভাব সরিয়ে আগের নাই বলল, ও বুঝলাম, যাই হোক, আর কিছু? মেয়েটার অমন সোজা সাপটা কথায় ভরকালো অনেক। ছেলেটা কিছুক্ষণ থমথমে মুখিয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, না, আর কিছু না। অনেকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আবারও হাঁটা শুরু করে মেয়ে দুটো। সামনে থেকে আসা একটা অটো রিক্সা হুট করে ফারিনের পাশে মেয়েটার পায়ের উপর উঠিয়ে দেয়। মেয়েটা তৎক্ষণাৎ ব্যথাদৌড় শব্দ করে থপ করে বসে পড়ে মাটির রাস্তাটায়। এতক্ষণ পেছন থেকে তাদের দিকেই তাকিয়েছিল অনেক। যেই না পুরো ঘটনা তার বোধগম্য হলো, তখনই সে তড়িঘড়ি করে ছুটে আসে তাদের কাছে। ব্যথা পাওয়া মেয়েটা মাথা নিচু করে বসেছিল মাটিতে। অনেক সেদিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, মিস, আপনি খুব বেশি ব্যথা পেয়েছেন? তার এমন উদ্ভট কথায় বিরক্ত হলো ফারি। খেকিয়ে উঠে বলতে লাগলো, আশ্চর্য, আপনি কি বোকা? একটা মানুষের পায়ের উপর রিকশার চাপ লেগেছে আর আপনি কিনা তাকেই জিজ্ঞেস করছেন যে সে ব্যথা পেয়ে কিনা? ফারিনের কথায় থতমত খেয়ে যায় অনেক। বেচারা আবারও লজ্জিত হলো নিজের বোকামিতে। ফারিন এবার অনেকের থেকে নজর সরিয়ে রিক্সাওয়ালার দিকে রাখলো। পরক্ষণে মুখাবয় বারও কিছুটা শক্ত করে গলায় ঝাঁ ছেনে বলল, ওই মিয়া, ওই নিচে নামেন, এখনই নিচে নামেন কইতাছি। রিক্সাওয়ালা ভরকে যায় ফারিনের কথায়। লোকটা হালকা ফাঁকা ঢোক গিলে রিক্সা ছেড়ে নিচে নামে। নিজের দোষ থাকা সত্ত্বেও তা এক প্রকার উপেক্ষা করে বলতে থাকে, দেখেন আপা, আমার কোনো দোষ নাই। হেইটি হুট কইরা আমার রিক্সার পায়ার সামনে আইয়া পড়ছে, এহেন এনে আমার কি দোষ বলেন? লোকটার কথায় আরেক দফা মেজাজ বিগড়ে যায় ফারিনের। সে বেশ কিছুক্ষণ তর্ক করতে থাকে লোকটার সঙ্গে। পরক্ষণে আর কুলোতে না পেরে বলে ওঠে, ওই আপনি চিনেন আমি কেডা? আমি হইছি এই এলাকার মেম্বারের মাইয়া, তুরাক মজুমদারের একমাত্র মেয়ে মাহেলা ফারিন। আর শুধু এটাই না, আমার নানাকে জানেন? আব্দুল মান্নান আহসান। এইবার বুঝ রাইখা কথা কইেন। সামনে থাকা রিক্সাওয়ালা তৎক্ষণাৎ চমকে ওঠে ফারিনের কথায়। লোকটা ভয়ে শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করতে থাকে। হাসা, আপনি মেম্বারের মাইয়া? ওই মিয়া, হাসা মানে আপনি কি আমার বিয়ে লাগেন নাকি যে আপনার লাগে মিশা কথা কইয়া মস্করা করতে হইব? এহেন কথায় রিক্সাওয়ালার মুখটা তৎক্ষণাৎ চুপসে যায়। সে নিজের ভুল স্বীকার করে ফারিনের কাছে ক্ষমা চাইতে থাকে অনবরত। অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা অনেক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বারবার তার মনে হচ্ছে কানটা বুঝি মাত্রই ভুল শুনল। আসলেও কি ও যা ভাবছে তাই সত্যি? মেয়েটা সত্যি এহসান বাড়ির? নিজের ভাবনার এক পর্যায়ে অনেকের খেয়াল হলো মাটিতে উবু হয়ে গোঙাতে থাকা মেয়েটাকে। অনেক তার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ে। নিজের এক হাত বাড়িয়ে মেয়েটার সামনে এগিয়ে ধরে বলল, মিস, আমার হাতটা ধরে ওঠার চেষ্টা করুন। তৎক্ষণাৎ মাথা উঁচিয়ে তুলল মেয়েটা, যা দেখে থমকে গেল অনেক। হুট করে গায়ে যেন তার এক অদ্ভুত শিরশিরানি বয়ে গেল। ছেলেটা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে। হয়তো চোখ দুটো তার সত্যি বিশ্বাস করতে পারছে না মেয়েটাকে। অনেক ফাঁকা ঠোক কিনল, চোখের পাতাও বুঝি থমকে গেছে ছেলেটার। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে ফারিনের তেজপূর্ণ কণ্ঠ, এই যে সরেন সামনে থেকে। এই ইকরা, আয় তো, আমার হাতটা ধরে একটু কষ্ট করে রিক্সায় উঠায় বস।
উনি যেহেতু তোর ক্ষতি করেছে সেহেতু ওনার রিক্সাতেই বাড়ি অবধি যাব, চল। ফারিনের কথায় ইকরা সম্মতি জানিয়ে মাথা নাড়ল। ফারিনের বাড়িয়ে রাখা হাতটা আঁকড়ে ধরে বহু কষ্টে উঠে দাঁড়ায় মেয়েটা। তারপর কোনো রকমে হেঁচড়ে হেঁচড়ে চলে যায় রিক্সা অবধি। রিক্সায় উঠে পড়তেই রিক্সাটা ছুটে চলে ধীর গতিতে। অন্যদিকে অনেক বেচারা এখনও আগের ন্যায় বসে আছে মাটিতে। সে কিয়ৎক্ষণ বাদেই উঠে দাঁড়িয়ে হতভম্বের ন্যায় বিড়বিড়িয়ে বলল, মায়াবিনী। ঠিক তখনই কাঁধে কারোর শীতল স্পর্শ পেতেই চমকে ওঠে অনেক। তৎক্ষণাৎ পাশের তাকাতেই দেখতে পায় রৌদ্রকে। অনেক কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎই বলে ওঠে, ভাইয়া ওই মেয়েটা। ইকরা, সায়েদের জান্নাত ইকরা, আমাদের বড় ফুপির মেয়ে। আরেক দফা অবাক হলো অনেক। অবাকের জেরে এক কদম পিছিয়ে যায় ছেলেটা। হতবাক হয়ে বলল, মায়াবিনী বড় ফুপির মেয়ে। রৌদ্রের মুখভঙ্গি একেবারেই নিরুত্তাপ। সে কোনোরূপ ভনিতা ছাড়াই উত্তর দেয়, হ্যাঁ। অনেক কিছুক্ষণ চুপ করে রইল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নিজ জায়গাতে। তা দেখে এগিয়ে আসে রৌদ্র। অনেকের কাঁধে আলতো হাত রেখে বলল, ইকরা বড় ফুপির মেয়ে বলে কি তুই পিছিয়ে যাবে? তড়িৎ গতিতে মাথা তুলল অনেক। গলায় যথেষ্ট দৃঢ়তা এনে বলে উঠে, যাকে একবার এই মনের মনে কোঠায় বসিয়েছি তাকে এত সহজে কিভাবে ছাড়ি বলো তো? এটা যে সম্পূর্ণ অসম্ভব। কে রে, তোরা কই ছিলি এতক্ষণ? ওদিকে মেয়েটাকে মেহেদি পড়াচ্ছে, অনুষ্ঠান চলছে। তোরা না হয় মেহেদি না লাগাস, অন্তত বোনটার সঙ্গে সময় তো কাটাতে পারিস, তাই না? মায়ের কথায় মাথা নাড়ায় রৌদ্র। পাশ থেকে অনেকের হাতটা ধরে তাকে নিয়ে যায় স্টেজের কাছে। তাদেরকে একসঙ্গে দেখতে পেয়ে রুহি বলে ওঠে, ভাইয়া কোথায় ছিলে তোমরা? আমি সে কতক্ষণ যাবত অপেক্ষা করছি তোমাদের জন্য। বোনের কথায় মুচকে হাসল রৌদ্র। এগিয়ে এসে পাশে বসলো মেয়েটা। অতঃপর রুহির এক হাত সামনে টেনে এনে বলল, বাহ, মেহেদিটা তো বেশ সুন্দর লাগছে তোর হাতে, একেবারেই নিখুঁত। ভাইয়ের মুখে আহেন প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে ওঠে মেয়েটা। আপ্লুত কণ্ঠে বলে ওঠে, তুমি যখন বলেছো তাহলে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। আচ্ছা মেহেন্দিটা কি ভালো লাগছে? বেশ সুন্দর লাগছে। মুচকি হাসলো রুহি। পরক্ষণে তার দৃষ্টি আটকে পড়ল সামনে বসে থাকা অনেকের উপর। ছেলেটা কেমন থমথমে মুখে বসে আছে। রুহি ডাকলো তাকে, অনি ভাইয়া। হঠাৎ ডাকে এক প্রকার হকচকিয়ে ওঠে অনেক। আশপাশে একবার এলোমেলো দৃষ্টি ফেলে ডাকের উৎস খুঁজতে লাগলো ছেলেটা। তার এমন ভাবভঙ্গিতে রৌদ্র গম্ভীর মুখে বসে থাকলেও উদ্বিগ্ন হলো রুহি। সে চিন্তিত গলায় শুধায়, অনি ভাইয়া কি হয়েছে তোমার? অনেক এবার দৃষ্টি তাক করলো রুহির উপর। সন্দিহান গলায় বলল, কিছু বললি? এই পর্যায়ে রুহি ভ্রু কুচকায়, বলে ওঠে, কি হয়েছে তোমার? কি ভাবছিলে অমন মোড়ে? অনেক কেমন চোর ধরা পড়ার মতো নেই কাচুমাচু করতে লাগলো। প্রসঙ্গ এড়াতে বলল, না তেমন কিছু না, বাদ দে এসব। আচ্ছা দেখি তোর মেহেদিটা কেমন হয়েছে। বলেই এগিয়ে আসে সে। অন্যদিকে রুহি এখনো অবাক চোখে তাকিয়ে রইল অনেকের পানে। ছেলেটার চেহারায় স্পষ্ট কিছু লুকানোর চেষ্টা। চাহ, এত কষ্ট করে মেয়েটার পছন্দের মিষ্টিটা তৈরি করলাম, আর এটাই কিনা মেয়েটার সামনেই দিতে ভুলে গেলাম। ধ্যান, এই ভুলো মন নিয়ে না আর পারি না। বিরক্তি নিয়ে একা একাই বিড়বিড় করছেন রাফিয়া বেগম। এই মুহূর্তে তিনি বেশ বিরক্ত নিজের এমন ভুলোমনা কর্মকাণ্ডে। মিষ্টির থালাটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতে লাগলেন তিনি। কিন্তু দুপা এগোতে মাথার উপর থেকে আঁচলটা খসে পড়ল আলগোছে। এই পর্যায়ে আরেক ধাপ বিরক্ত হলেন তিনি। বয়সের হালকা ছাপ পড়া গৌরবর্ণের স্নিগ্ধ সুশ্রী মুখখানায় স্পষ্ট দেখা মিলল বিরক্তির আভাস। তিনি হাতের থালাটা এক হাতে নিয়ে যেই না আঁচলটা মাথায় উঠাতে যাবেন, তার আগে কেউ একজন এসে সন্তর্পণে তার ঘুমটাটা টেনে দেয় মাথায়। রাফিয়া বেগম চকিতে দৃষ্টি ফেলল সামনে। পরক্ষণে অতি পরিচিত মুখখানা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটিয়ে চলে যেতে নেবেন, তার আগে আবারও তার পথ আটকে দাঁড়ান সাব্বির সাহেব। রাফিয়া বেগম ভ্রু গোটায়, স্বামীর পানে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করেন, কি হলো? সাব্বির সাহেব প্রত্যুত্তরে মুচকি হাসল। স্ত্রীর স্নিগ্ধ সুশ্রী মুখশ্রীতে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। হাত বাড়িয়ে স্ত্রীর ঘামে ভেজা কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিলেন আলগোছে। তারপর পকেট থেকে রুমালটা বের করে সযত্নে মুছে দিলেন স্ত্রীর ঘামে ভেজা ললাট।
রাফিয়া বেগম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন স্বামীর যত্নে ভরা কর্মকাণ্ড। মনে মনে ভাবলেন, কথায় আছে সময়ের সাথে নাকি ভালোবাসা কমে, কিন্তু কই, তার সাথে তো এমনটা হলো না। এই মানুষটার এহেন কর্মকাণ্ডই কি যথেষ্ট নয় উক্ত যুক্তিটাকে মিথ্যে বলার? সাব্বির সাহেব সময় নিয়ে তাকিয়ে রইলেন স্ত্রীর পানে, অতঃপর মুগ্ধতা মিশ্রিত কণ্ঠে বললেন, সুন্দর লাগছে তোমায় রাফু। রাফিয়া বেগম লজ্জালু হাসলেন। মুখের উপর ছেয়ে যাওয়া রাজ্যের লজ্জাগুলো ঢাকবার ন্যায় কপট রাগী ভাব নিয়ে বললেন, কি সব বলছো? কেউ শুনলে কি ভাববে বলো তো? দেখি সরো আমার সামনে থেকে। সাব্বির সাহেব বেশ বুঝলেন স্ত্রীর মনোভাব। তিনি মৃদু হেসে নিচু গলায় বললেন, কেউ শুনলেই কি আর না শুনলে কি। তৎক্ষণাৎ পেছন থেকে ভেসে আসা কাশির শব্দে দুজনেই হকচকে উঠে পেছনে ফিরলেন। দেখতে পেলেন অদূরে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসতে থাকা তাশরিক সাহেব আর তাইফ সাহেবকে। তাশরিক সাহেব বহু কষ্টে হাসি থামিয়ে হালকা গলা খাঁকারি দিয়ে বললেন, মানে ভাইজান, আমরা সত্যি কিছু শুনিনি, এমনকি দেখিও নি, তাই না ছোট ভাইজান? হুট করে নিজেকে এমন সাক্ষী ধরায় ভেবাচাকা খেলেন তাইফ সাহেব। একবার ছোট ভাইয়ের দিকে সন্দিহান চোখে তাকাতে দেখতে পেলেন ছোট ভাইয়ের চোখ টিপে দেওয়া সতর্ক বার্তা। তিনি খানিকক্ষণ দনমন করে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাইজান, দেখছি। কথাটা শেষ করবার আগেই বাঁ হাতে জোরালো চিমটির আঘাত পেতে সম্বিত ফিরল ওনার। পরক্ষণে জিভ কাটলেন নিজের বলা বোকা কথায়। নিজেকে শুধরে নিতে ফের বললেন, না না, কিচ্ছু দেখিনি ভাইজান, শুনিও নি। দেবরদের সামনে এহেন কাণ্ডে বেশ লজ্জা পেলেন রাফিয়া বেগম। তিনি তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করলেন। এই বয়সে এসেও এই লোকটার জন্য এমন লজ্জায় পড়তে হলো। অন্যদিকে সাব্বির সাহেব নিজ জায়গায় দাঁড়িয়ে আমতামতা করতে লাগলেন। ভাইদেরকে এখনো হাসতে দেখে এক প্রকার খেঁকিয়ে উঠে বলতে লাগলেন, এখানে এত হাসির কি হলো বুঝলাম না। তৎক্ষণাৎ হাসি থামালেন দুজন। একবার একে অপরের মুখ চাওয়াচাবি করে আবারও ফিক করে হেসে দিলেন দুজনে। তাদের দেখে সাব্বির সাহেব হার মানলেন, অতঃপর নিজেও হাসতে লাগলেন ভাইদের সাথে। শিশির, ওখানে একা একা বসে আছো কেন? পেছন থেকে ভেসে আসে রাইসা বেগমের কণ্ঠে নড়ে চড়ে বসলো মেয়েটা। হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছে নিয়ে নাক টানলো খানিকটা। পুকুর ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে তৎক্ষণাৎ। তাকে দেখে এগিয়ে আসেন রাইসা বেগম। রঙিন বাতির টিমটিমে আলোয় মেয়েটার মলিন মুখখানা দেখে বড্ড মায়া হলো তার। তিনি হাত বাড়িয়ে মেয়েটার চিবুকে আঙুল ঠেকিয়ে মুখটা উঁচু করলেন। সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এভাবে একা বসে আছো কেন? মন খারাপ নাকি? শিশির ভেজা চোখে আলতো হাসলো, বলল, না ছোট আন্টি, আসলে বাড়ির গান বাজনার শব্দে মাথাটা কেমন ঝিমঝিম করছে, তাই এখানে এসে বসেছিলাম। রাইসা বেগম চোখ ছোট করে তাকিয়ে রইলেন মেয়েটার পানে। তার চেহারায় স্পষ্ট অবিশ্বাসের ছাপ। হয়তো মেয়েটার এহেন যুক্তি মোটেও বিশ্বাসযোগ্য মনে হয়নি তার। তিনি এবার মেয়েটার চিবুক ছেড়ে দিয়ে কাঁধে হাত রাখলেন। নরম সুরে জিজ্ঞেস করলেন, রোদের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে? তড়িৎ চোখ তুলে তাকালো শিশির। চোখে মুখে অবাকের রেশ তার। আর ভাবছে, ছোট আন্টি কি করে বুঝলো ব্যাপারটা? রাইসা বেগম শিশিরের এমন মুখভঙ্গিতে মুচকি হাসল। গলায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বলতে লাগলেন, একটা সম্পর্কে এমন টুকটাক বহু ঝামেলাই হয়, তাই বলে কি এভাবে মন খারাপ করে বসে থাকতে চলবে বোকামি? নাকি প্রিয় মানুষের সাথে সরাসরি কথা বলে বিষয়টা সর্ট আউট করে ফেলা উচিত? আশা করি কোনটা করতে হবে সেটা আমি বলে দিতে হবে না। শিশির ভেজা চোখে আবারও হাসল। মনে মনে ভাবল, সত্যিই তো, রোদের সাথে সরাসরি কথা না বলে এখানে বসে থাকাটা নেহাত বোকামি বই কি। ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত রুমটা, চারদিকে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্ষণে ক্ষণে কানে এসে বাজছে কারোর ঘন ঘন নিঃশ্বাসের উঠানামার শব্দ। খাটের পাশে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে অনিক। এক হাঁটু উঁচিয়ে তার উপর হাত ঠেকিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরে আছে ছেলেটা। কিয়ৎকাল বাদে ঘরের বিদঘুটে অন্ধকার ছাপিয়ে ঘরে প্রবেশ করে এক চিলতে আলো। কেউ একজন শতান হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনিক সেদিকে ফিরল না। হয়তো না ফিরেই বুঝে গিয়েছে কে হতে পারে মানুষটা। রৌদ্র দরজাটা ভেতর থেকে লাগিয়ে অনিকের কাছে আসলো। ছেলেটার পাশে ঘেঁষে বসে পড়ল মেঝেতে। তারপর হাত বাড়িয়ে আলতো করে অনিকের মাথাটা টেনে আনলো নিচের বুক বরাবর। এক হাতে ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল,
এভাবে একা বসে আছিস কেন? অনিকের এখন কি হলো কে জানে। সে ফট করে জড়িয়ে ধরে রুদ্রের কোমর, ধরে আসা গলায় বলে ওঠে, কেন এমনটা হলো ভাইয়া? কেন মনটা ওকে ভালোবাসতে গেল? আচ্ছা, আমি না হয় ওকে ভালোবাসি, কিন্তু ও তো আমায় ভালোবাসে না। ও যদি পরিবারের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে ফিরিয়ে দেয়, তখন আমি কি করব ভাইয়া? কিভাবে সামলাবো নিজেকে? এই অল্প সময়ের মধ্যেই মেয়েটার স্মৃতিগুলো কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমায়। আমি চোখটা একটু বন্ধ করলেই ওর স্নিগ্ধ মুখটা ভেসে ওঠে কল্পনার মানুষ পটে। এত কিছুর পরেও কি করে ওকে ভুলে যাব আমি? থামলো ছেলেটা, হয়তো গলা ধরে আসছে তাই। খানিকক্ষণ বাদে নাক টানার শব্দ আসলো তার থেকে। সে বহু কষ্টে ফের বলল, ভাইয়া, ও কি সত্যি আমায় ভালোবাসবে না? ফিরিয়ে দিবে আমায়? ফিরিয়ে দিবে আবার ভালোবাসাকে? ও আমার না হলে কিভাবে বাঁচবো ভাইয়া? রুদ্র এবার মুখ খুলল। অনিকের মাথাটা আরেকটু চেপে ধরে বলল, আমি থাকতে এত কিসের চিন্তা তোর? আমি থাকতে এমন কিছুই হবে না। তোর ভালোবাসা নিশ্চয়ই সফল হবে, চিন্তা করিস না। মনে রাখিস আমি আছি। ব্যাস, রুদ্রের এটুকু কথাই যেন ম্যাজিকের মতো কাজ করলো অনিকের উপর। ছেলেটা সময় নিয়ে রুদ্রের বুক হতে মাথা ওঠে। পরপরই খাটের সঙ্গে হেলান দিয়ে গলায় কৌতুকে রেশ টেনে বলল, ভেবেছিলাম তোমার ভালোবাসার কথা জানলে পরিবারে হয়তো একটা ঝড় বইবে, কিন্তু দেখো আমার কপাল। এবার তো মনে হচ্ছে এহসান বাড়িতে একটা নয়, রীতিমতো দুটো ঝড় বইতে চলেছে। এমন একটা মুহূর্তে না চাইতেও হেসে ফেলল রুদ্র, কিন্তু সেই হাসির শব্দ হলো না কোনো। ছেলেটা ঠোঁট কামড়ে ধরে হাসছে নিঃশব্দে। অনিক তখন ফের বলল, যাক, অবশেষে তাহলে এহসান বাড়ির ছেলে থেকে জামাই হচ্ছে খুব শীঘ্রই। দূর, কেন প্রতিবার আমার সাথে এমন হয়? ইস, কি ইচিংটাই না হচ্ছে পিঠে। এখন কাকে বলি একটু চুলকে দিতে? একা একাই উঠোনের একপাশের একটা চেয়ারে বসে বিড়বিড় করছে অরিন। মেয়েটার আবার এই এক জ্বালা, হাতে মেহেদি লাগাতে দেরি, তার শরীরে ইচিং শুরু হতে দেরি নেই। মাঝে মাঝে মেয়েটা ভেবে পায় না এসব কি আদৌ অ্যালার্জিক সমস্যা নাকি অন্য কিছু। অরিন এখনও মুখ ফুলিয়ে বসে আছে, পেট কেমন মোচড় দিচ্ছে ক্ষুধায়। তখন সবার সাথে তাল মিলিয়ে মেহেদি দিতে বসায় না খেয়ে বসে পড়ে মেয়েটা। এখন তার ফল ভোগ করছে, পেটে ইঁদুর চোচো করছে তার। আশেপাশে একবার নজর বুলালো মেয়েটা, না, কাউকেই তেমন দেখা যাচ্ছে না। আর দেখবি বা কিভাবে? সবাই তো যার যার কাজে ব্যস্ত। বাবা চাচারা মিলে মেহমানদারিতে ব্যস্ত, মা চাচিরা হয়তো খাবার সার্ভে, আর আশেপাশের মেয়েগুলো রুহিকে নিয়ে ব্যস্ত। অরিন এসব ভাবতে ভাবতে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে। তখনই অনিক এসে হাজির হয় উঠোনে। বনুকে এভাবে একা বসে থাকতে দেখে এক প্রকার ছুটে আসে ছেলেটা। বোনের গালে আলতো হাত রেখে বলল, বনু, এখানে কি করছিস? আর এমন মন খারাপ কেন তোর? কেউ কিছু বলেছে? বলে থাকলে একবার বল আমায়। অরিন তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়ল। ভাইয়ের চোখের দিকে তাকিয়ে মেয়েকে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, ভাইয়া, খুব ক্ষুধা পেয়েছে। পেটটাও কেমন মোচড় দিচ্ছে। বোনের মুখে এহেন কথায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল ছেলেটা। বোনের মুখটা দুহাতের আঝুলাই নিয়ে বলল, সে কি রে, এত ক্ষুধা পেয়েছে তবু এখানে কেন বসে আছিস? ভেতরে চলে আসতেই আমি না হয় আম্মু খাইয়ে দিত। কি করে হাঁটবো বলো? আমি তো শাড়ি পরে ঠিকঠাক হাঁটতে পারি না, শাড়িটা একটু ধরে হাঁটতে হয়। তাছাড়া 2 হাত ভর্তি মেহেদি দেওয়া, যা কিনা এখনো শুকায়নি। মিনমিনে স্বরে কথাগুলো বলল অরিন। এদিকে বোনের এমন অসহায়ত্ব দেখে কষ্ট লাগলো মেয়েটার। সে কাল বিলম্ব না করে অরিনকে পাঁজা কোলে তুলে নেয়। অতঃপর হেঁটে চলে যায় ঘরের ভেতরে। বসার ঘরে উপস্থিত সকলে ভাই বোনের এমন কাণ্ডে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। কেউ কেউ হয়তো ইতোমধ্যে ফিসফাস চালাচ্ছেন নিজেদের মতো করে। এই দেখি একটু সাইড দিন, আন্টি একটু সরে দাঁড়ান প্লিজ। এই যে ছোট বাবু, একটু সাইড দাও ভাইয়া, এই আসতে আমার বোনের মেহেদি নষ্ট হবে। একের পর এক সতর্ক বার্তা দিচ্ছে অনিক। উদ্দেশ্য লোক সমাগম থেকে নিজের বোনের হাতের মেহেদিটাকে অক্ষত রাখা। অরিন বেশ এনজয় করছে ভাইয়ের কোলে চড়াটা। শেষবার কবে এমন করে কোলে চড়েছে মনে নেই তার। মিনিট খানেক বাদে অনিক অরিনকে একটা চেয়ার টেনে বসিয়ে দেয়। দৃষ্টি সরিয়ে সামনে ফেলতে চক্ষু গোচর হয় রুদ্রর, যে কিনা তাদের মুখোমুখি চেয়ারে বসে রুহিকে নিয়ে ছাতে ভাত খাইয়ে দিচ্ছে। রুহিও গাল ভর্তি খাবার নিয়ে মনমতো চিবোচ্ছে। অনিক একবার সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। পরক্ষণে বোনের জন্য ভাত নিয়ে তাকে সযত্নে খাইয়ে দিতে থাকে। রোদ ভাই, তাড়াতাড়ি চলো, অরিপু বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, খুব কান্না করছে আপু।
হয়তো খুব ব্যথা পেয়েছে। একদমই কথাগুলো বলে থামল পুতুল। তা শুনে মুহূর্তেই বিচলিত হয়ে ওঠে রৌদ্র। পুতুলকে এক প্রকার উপেক্ষা করে ছুটে চলে আসে বাড়ির ভেতরে। এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ছেলেটা। গ্রাম হওয়ায় নেটওয়ার্কের ব্যাপক সমস্যা। প্রায় ঝড়ের বেগে ছুটে আসে রৌদ্র। অরিনের ঘরের সামনে এসেই দেখতে পায় বাড়ির মানুষের উপচে পড়া ভিড়। রৌদ্রের বুকটা খানিক কেঁপে উঠল, চোখ দুটো হয়ে ওঠে তৃষ্ণার্ত। সে তৃষ্ণা বুঝি মেয়েটাকে না দেখা অবধি কিছুতেই মিটবে না। রৌদ্র ধীর গতিতে এগিয়ে আসে, চোখ বুলিয়ে সামনে তাকাতেই দেখতে পায় অরিনকে। মেয়েটা কেমন অনেকের কোলে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার অমন কান্না দেখে রৌদ্রের বুকটাই থক করে উঠল। সে জিজ্ঞেস করল, কিভাবে হয়েছে এমন? অনেক মাথা তুলে তাকালো। ছেলেটার চোখ দুটো কেমন লাল হয়ে এসেছে। হয়তো বোনের কান্না এবং ব্যথা তারও হৃদয়ে আঘাত এনেছে। হয়তো সেই আঘাতে ছেলেটা নিজের অশ্রুধারাগুলো আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অনেক গলা পরিষ্কার করে বলে ওঠে, বনুকে খাবার খাইয়ে ঘরে রেখে গেছিলাম, এরই মধ্যে হুট করে ওর চিৎকারে ছুটে এসে দেখি ও বাথরুমের মেঝেতে পড়ে আছে। পাশেই ছুপ ছুপ রক্তের দাগ, হয়তো কেটে গেছে কোথাও। কথাটা বলতে বলতে বেশ কয়েকবার থামলো ছেলেটা। মনে হচ্ছে এটুকু কথা বলতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। রৌদ্র তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে নিল, হাত দুটো মুষ্টিবদ্ধ করলো অলক্ষ্যে। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলল, তোমরা সবাই বাইরে যাও, আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি। বলেই ছেলেটা চলে যায় নিজের রুমে প্রয়োজনীয় সরঞ্জাম নিতে। এদিকে অনেক একবার কিছু বলতে চাইল, কিন্তু পরক্ষণে কি মনে করে আর বলল না। বোনের মাথাটাকে আলতো হাতে কোল থেকে নামিয়ে বালিশে রাখলো। তারপর হুট করে চলে গেল কান্নারত মায়ের কাছে। আম্মু চলো বাইরে যাই, রোদ ভাই ওর ড্রেসিংটা করুক। শুনলেন না রাফিয়া বেগম ঠাঁই দাঁড়িয়ে রইলেন এক জায়গায়। আসলে মায়ের মন কি আর অত শত বোঝে? স্ত্রীর এমন অবস্থা দেখে সাব্বির সাহেব এগিয়ে এলেন। স্ত্রীর কাঁধে আলতো করে হাত দিয়ে নিজের সঙ্গে করে বাইরে নিয়ে আসলেন। একে একে সকলে ঘর থেকে বেরিয়ে গেলেন আলগোছে। প্রায় মিনিট খানেক পর রৌদ্র আসে। হাতের ফার্স্ট এড বক্স আর প্রয়োজনীয় সরঞ্জামগুলো বিছানায় রেখে অরিনের মাথায় আলতো হাত রেখে জিজ্ঞেস করে, জান বাচ্চা, খুব ব্যথা হচ্ছে? আলতো করে মাথা নাড়াই মেয়েটা। তা দেখে রৌদ্র আবারও প্রশ্ন করে, কোথায় লেগেছে বলতো, আমি তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে দিই। কথাটা শুনে নড়ে চড়ে বসলো অরিন। হাত দিয়ে শাড়ির আঁচলটা আরেকটু টেনে এনে বসে রইল কাচুমাচু হয়ে। রৌদ্র ভ্রুকুটি করে তাকিয়ে দেখলো সবটা। বলল, এমন করে কিভাবে হবে সোনা, একটু বল কোথায় লেগেছে। না, এবারেও নিশ্চুপ মেয়েটা। তা দেখে রৌদ্র ফুঁস করে নিঃশ্বাস ফেলল। গলায় গাম্ভীর্যতা ঢেলে বলল, দেখ অরি, এই মুহূর্তে আমি শুধু একজন ডক্টর আর তুই রোগী। একজন রোগী সেবা করে ডক্টরের কর্ম, তাই প্লিজ কোঅপারেট উইথ মি। অরিন হয়তো বুঝলো সবটা। তা তো কেমন মিনমিনে সুরে বলল, পিঠে ব্যথা লাগছে। অরিনের উত্তর পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল ছেলেটা। হাতের জিনিসপত্র নিয়ে চলে গেল অরিনের পেছনে। তারপর বক্স হতে তুলো আর অ্যান্টিসেপটিক নিতে নিতে অরিনকে বলল, দেখি আঁচলটা সরা। মেয়েটা কিছুক্ষণ দোনমনো করে অবশেষে ধীরে ধীরে আঁচলটা সরালো। ফলে উন্মুক্ত হলো মেয়েটার ফর্সা মসৃণ পিঠ। হয়তো ব্লাউজের পেছনটা বেশ উন্মুক্ত, তাই। রুদ্র থমকালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। হৃৎপিণ্ডটা বুঝি দু একটা বিট মিস করলো ক্ষণিকে। কখন যে হাতে থাকা ভেজা তুলোটা সন্তর্পণে হাত থেকে খসে পড়লো, সে খবর কি আর আছে বেচারার? থাকবেই বা কিভাবে? তার চোখ যে আটকে আছে সে অপরূপ সৌন্দর্যের মহিমায়। রুদ্র বেশ কয়েকবার চেষ্টা চালালো চোখ দুটোর দৃষ্টিকে এক প্রকার টেনে হিঁচড়ে সেখান থেকে সরাতে, কিন্তু বেহায়াগুলো তা মানলে তো। অবাধ্যগুলো এতটাই অবাধ্য হয়েছে যে দৃষ্টি ফেরাবার নামই নিচ্ছে না। রুদ্র তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। ঠোঁট গোল করে পরপর শ্বাস প্রশ্বাস চালালো। উদ্দেশ্য নিজেকে কিছুটা শান্ত স্বাভাবিক করা। কিছুক্ষণ পর রৌদ্র নিজের মনের মধ্যে উত্থাপিত নিষিদ্ধ অনুভূতিকে এক প্রকার ধামাচাপা দিয়ে পেশাদারিত্বকে সামনে রাখল। গম্ভীর গলায় বলল, ব্যথা কোথায় লেগেছে? এখানে তো নেই। অরিন এবার ধীরে ধীরে আঙ্গুল তাক করলো কোমরের ঠিক কিছুটা উপরে। তা দেখে রৌদ্রের বুঝি জান যাই অবস্থা। এটুকুই কি কম ছিল যে এখন আরেকটু দেখতে হবে? ছেলেটা কাঁপা কাঁপা হাতের আঙ্গুল স্পর্শ করলো সেখানটায়। তৎক্ষণাৎ কেঁপে ওঠে মেয়েটা। তা দেখে সাথে সাথে আঙ্গুলটা দূরে ছিটকে নিয়ে আসে রৌদ্র। হাতটাকে পরখ করে দেখতে পায় তার অসহ্য কাঁপন। এ কি হচ্ছে তার সাথে? সামান্য এটুকু স্পর্শ করতে তার এই অবস্থা? রৌদ্র এবার খামখেয়ালি ছাড়ল। চোখ দুটো বন্ধ রেখে আলতো হাতে শাড়িটা আরেকটু নামিয়ে দিল পিঠ হতে। পরক্ষণে চোখ দুটো মেলে ধরে।
সামনে তাকাতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম ছেলেটার। বুকে শুরু হয় এক অনবদ্য তাণ্ডব। মেয়েটার ধনুকের মতো বাঁকানো পিঠের গড়ন যে তাকে পাগল করে দিচ্ছে। বুকে উত্থাপিত হচ্ছে এক নিষিদ্ধ ছাওয়া। ইচ্ছে করছে মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে। রৌদ্র জানে ও একজন ডাক্তার, পেশাদারিত্ব তার রক্তে মিশে থাকার কথা, কিন্তু আজ এই মেয়েটার পাশে বসে তার সমস্ত নিয়ম শৃঙ্খলা কেমন ভেঙে যেতে চাইছে। তার চোখে চিকচিক করছে এক অদ্ভুত মনোযোগ, পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে থাকা এক নাম না জানা টান। রৌদ্রের আঙ্গুলে আবারও তুলো আর অ্যান্টিসেপটিক নিয়ে নিল, কিন্তু চোখ তার এখনও আটকে আছে অরিনের ফর্সা কোমল পিঠে। ছোট্ট এক জায়গায় আঁচড় লেগেছে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু রৌদ্রের মনে হচ্ছে এই ছোট ক্ষতের চারপাশে যেন এক নিখুঁত চিত্র এঁকে আছে। রৌদ্র খেয়াল করলো তার নাকে এসে ঠেকছে এক মিষ্টি সুঘ্রাণ। সে বোঝার চেষ্টা চালায় গন্ধটা কিসের। খানিকক্ষণ বাদে সে আবারও জোরে নিঃশ্বাস টেনে বুঝতে পারে এটা অরিনের শরীর থেকে আসা মিষ্টি সুবাস, যা কিনা বারবার পাগল করে দিচ্ছে তাকে। ব্যথা করছে? নরম গলায় জিজ্ঞেস করল রৌদ্র। অরিন হালকা মাথা নাড়ল। মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে মেয়েটার। চোখ নামিয়ে রেখেছে নিচে। এমনভাবে কেউ তার পিঠ ছুঁয়েছে আগে কখনো? এমন পরিচর্যা, এমন মনোযোগ দিয়ে আগে কেউ ছুঁয়েছে তাকে? মেয়েটা পারে না লজ্জায় মূর্ছা যেতে। রৌদ্র যখন তুলোয় ওষুধ ভিজিয়ে হালকা করে ছোঁয়ালো তার ক্ষতটায়, তখন অরিনের সর্বাঙ্গ একবার কেঁপে উঠল। মেয়েটার কাছে মনে হচ্ছে শুধু ওষুধ নয়, এই স্পর্শে মিশে আছে একরাশ অচেনা অনুভূতি, স্নিগ্ধ কোমল অথচ তীব্র। রৌদ্রের চোখও থেমেলে। ক্ষতের বাইরে তার দৃষ্টি যেন আরও কিছু খুঁজছিল। ছেলেটা হারিয়ে যাচ্ছিল সেই উন্মুক্ত পবিত্র সৌন্দর্যের মধ্যে। এক মুহূর্তের জন্য ডাক্তার রৌদ্র হারিয়ে গেল নিজের অনুভূতির প্যারাজালে, যার হৃদয় অরিনের প্রতি গোপন এক আকর্ষণ ধুকধুক করে বাজছে প্রতি মুহূর্তে। কিছুক্ষণ পর ড্রেসিং সারল রৌদ্র। কাপা গলায় বলল, শেষ। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র অরিন পিঠটা ঠেকে নিচ্ছে ধীরে ধীরে। এই দৃশ্য দেখে রৌদ্র এক মুহূর্তের জন্য স্থির হয়েছে। সে ফর্সা পিঠ যেখানে সে একটু আগে তুলো বুলিয়েছে, তার মনে হচ্ছে তার আঙুলগুলো যেন এখনও সেখানে ছুঁয়ে আছে। সেই কোমলতা, সেই উষ্ণতা কেমন করে যেন মগজের ভেতর ঢুকে যাচ্ছে ক্রমশ। ছেলেটার গলায় হঠাৎ শুষ্কতা নেমে এলো। গলাটা বুঝি শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। ছেলেটা কেমন হাঁসফাঁস করতে লাগলো। হৃৎপিণ্ডের শব্দটা এখন নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে রৌদ্র। সে তো চিন্তায় আছে বাইরে থেকে মেয়েটা না আবার হৃৎপিণ্ডের ধুকপুকানিটা স্পষ্ট শুনতে পেয়ে যায়। হৃদয়ের এক একটা ধুকপুক যেন তার পেশাদার দেয়ালের উপর হাতুড়ি মারছে। কেন এমন হচ্ছে? এটাকে চিকিৎসা করানোর স্বাভাবিক অনুভূতি, নাকি এটা অন্য কিছু, খুব গভীর, খুব আসক্তিময় কিছু। সে চোখ ফেরাতে পারছে না। অরিনের গায়ের হালকা মিষ্টি সুবাস, তার নিঃশ্বাসের ভারী শব্দ, তার পিঠের সেই নিখুঁত রেখা, সব মিলিয়ে ছেলেটার শরীরের ভিতর ঢেউ তুলছে অনবরত। রৌদ্র ঠোঁট ভেজাতে চায়, কিন্তু মুখটা যেন শুকিয়ে কাঠ। আশ্চর্য, বুকের ভেতর কি আগুন জ্বলছে, নাকি এই লজ্জাবতী মেয়েটার শরীর থেকে উঠে আসা নিঃশব্দ আকর্ষণ তাকে পুড়িয়ে দিচ্ছে? হাতের ওষুধের শিশিটাও পর্যাপ্ত ঠান্ডা, অথচ নিজের তালুর ভেতর যেন ঘাম জমেছে। নিঃশ্বাসটা ক্রমশ হয়ে আসছে ভারী। তার এক মন চাইছে এই দৃশ্যটা শেষ হোক, আবার একপাশে তার মন বলছে সময়টা স্থির হয়ে যাক, এমন করেই থেকে যাক। রৌদ্র বুঝতে পারে ওর ভেতরটা শুধু নরম হয়ে যাচ্ছে না, সেখানে যেন এক ঝড় বইছে, শব্দহীন, বেপরোয়া, পুড়িয়ে দেবার মতো। আর এই ঝড়ের কেন্দ্র বিন্দুতে দাঁড়িয়ে আছে অরিন। সে আর বসতে পারল না, ব্যস্ত হাতে কোনো রকম জিনিসপত্রগুলো গুছিয়ে হাঁটা ধরে। অমনি অরিন পেছন থেকে তার এক হাতের কবজি চেপে ধরে। রৌদ্র থমকায়, চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছেলেটা অস্থির গলায় বলে ওঠে, আটকাস না ওরে, তাহলে এখন যা হবে তা না তোর জন্য ভালো হবে আর না আমার জন্য। তৎক্ষণাৎ কেঁপে ওঠে রৌদ্রের হাতটা ছেড়ে দেয় অরিন। কি ছিল কথাটায়? কি এমন ছিল যা কিনা ভেতর থেকে কাঁপিয়ে তুলল মেয়েটাকে? মুহূর্তেই মনে হলো এক শীতল স্রোত নেমে গেল তার শির দাঁড়াবে। মেয়েটা আরেকটু গুটিয়ে নেয় নিজেকে। ওদিকে তার এমন কাঠখানোতে থমকে দাঁড়ায় রৌদ্র। অরিনের হাতের আলতো টান, সেই পরিচিত স্পর্শ তার সম্পূর্ণ শরীর জুড়ে এক অজানা শিহরণ তুলে দেয়। যেই শিহরণে আপাতত প্রেমের উপস্থিতি নেই, আছে শুধু ভয়, দ্বিধা, কোনো কিছুকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর একরাশ অপরাধবোধ। রৌদ্র ঠোঁট গোল করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে।
নিজেকে স্বাভাবিক রাখার কি এক আপ্রাণ চেষ্টা ছেলেটার। ইতোমধ্যে তার সম্পূর্ণ দেহ ঘেমে নিয়ে একাকার অবস্থা। ছেলেটা বহু কষ্টে ধীরে ধীরে পেছনে ঘোরে। চোখ পড়ে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা স্নিগ্ধ মেয়েটার পানে, যাকে কিনা এই মুহূর্তে তার কাছে এক সদ্য ফুটিত গোলাপের ন্যায় ঠেকছে। রৌদ্র নিজের খেই হারায়, ঘোরে লাগা নয়নে তাকিয়ে থেকে ধীর গতিতে এগিয়ে আসে মেয়েটার দিকে। রৌদ্রকে এভাবে নিজের কাছে আসতে দেখে শুষ্ক ঢোকিলে অরিন ভীত চোখে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র প্রায় বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে দাঁড়ায়, অনিমেষ চোখে পরখ করে মেয়েটাকে। মেয়েটার চোখে একরাশ কথা জমে আছে, হয়তো বলার জন্য ভাষা খুঁজে পায়নি। কপালের সামনের চুলগুলো এলোমেলো, ঠোঁট দুটো কেমন তীর করে কাঁপছে। মেয়েটার এহেন সৌন্দর্য যেন বারবার পাগল করে দিচ্ছে ছেলেটাকে। রৌদ্র এবার কেমন ঘোর লাগা কণ্ঠে বলল, অরি, কেন আটকালি আমায়? চট করে চোখ তুলে তাকায় মেয়েটা। রৌদ্রের চোখে চোখ পড়তেই থমকে যায় সে। আশ্চর্য, এ কোন দৃষ্টি লোকটার চোখে? এমন দৃষ্টি তো সে আগে কোনো দিন দেখেনি। তাহলে আজ হঠাৎ এই দৃষ্টি কেন? কি আছে এই দৃষ্টিতে যা তাকে এতটা টানছে? অরিন শত চেষ্টা চালিয়েও নিজের দৃষ্টি সরাতে পারল না সেই ঘোর লাগা চক্ষুদয় হতে। ভাব এমন কেউ কিছু মেয়েটাকে হুকুম করেছে চোখ সরালেই বিপদ। অরিন অধর ছোড়া জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নেয়। ওদিকে তার এহেন কাণ্ডে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয় রৌদ্র। মুখ ফুটে বলে ওঠে, অরিন ভরকে যায়। হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। কিছুক্ষণ পর রৌদ্র চোখ মেলে, অস্থির গলায় বলে, তোর যদি ইচ্ছে হয় তাহলে আমি মেরে ফেল, তবু এমনটা করিস না। অরিন আটকে ওঠে, চোখ দুটো বড় সড়ো করে বলে ওঠে, মানে কি বলছেন এসব? রৌদ্র তৎক্ষণাৎ জবাব দিল না। এক দৃষ্টিতে মেয়েটার ফর্সা মুখশ্রীর দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলে ওঠে, আমার ভয় করছে অরি। বিচলিত হলো মেয়েটা, গলায় একরাশ চিন্তার ছাপ ফেলে বলল, ভয়? কিসের ভয়? রৌদ্র কিছুক্ষণ সময় নিয়ে বলল, তোর সামনে থাকার ভয়। এহেন কথায় বেশ অবাক হলো অরিন। মেয়েটা কেমন অবাক হয়ে বলল, মানে? রৌদ্র এবার আরেকটু এগিয়ে আসে, অরিনের দিকে হালকা ঝুঁকে এসে ভারী গলায় বলে, অরি, নিঃসন্দেহে তুই একটা জ্বলন্ত আগুন। তুই নিজেও জানিস না তুই ঠিক কতটা ভয়ঙ্কর উত্তাপ দিস। যদি তুই জানতি তাহলে আজ আমি আটকানোর ভুলটা মোটেও করতিস না। এত পড়িস কেন আমায়? কি লাভ আমায় অহংকার বানিয়ে? যদি বলি এতে তোরই ক্ষতি। থামল রৌদ্র, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। খেয়াল করলো মেয়েটার সর্বাঙ্গ কেমন কাঁপছে। রৌদ্র বাঁকা হাসে। মেয়েটার মনোভাব বেশ আজ করতে পেরেছে সে, পারছে সে। রৌদ্র এবার অদ্ভুত শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, এত কাঁপতে হবে না শোনো, এমন হয় ঘুমিয়ে পড়। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। বলেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে রৌদ্র। তারপর আর কিছু না বলে কটকট পায়ে প্রস্থান ঘটায় রুম থেকে। এদিকে বিছানায় বসে এখনো কেঁপে যাচ্ছে মেয়েটা। কি হচ্ছে তার সাথে? মানুষটার কথাগুলো আজ কেমন অন্যরকম ঠেকলো তার কাছে। কি ছিল সেই কণ্ঠে? কেন এমন বলল সে? রৌদ্র ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সামলাতে চেষ্টা করে নিজেকে। কি একটা অবস্থা! এ কেমন তাণ্ডব শুরু হলো বুকটায়। ছেলেটাকে আর বাঁচবে না, না হলে তার কেন নিঃশ্বাস আটকে আসছে বারংবার। রৌদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। খানিকক্ষণ বাদে নিজের ডান হাতটা সামনে এনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তেই মনে পড়ে গেল তখনকার সেই স্পর্শ। এই আঙ্গুলগুলো কিছুক্ষণ আগে প্রথমবারের মতন এতটা কাছ থেকে ছুঁয়ে দিয়েছিল তার সানশাইনকে। রৌদ্র চোখ বন্ধ করে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে রাখে কিছুক্ষণ, তারপর বিড়বিড় করে বলতে থাকে, হঠাৎ কেন আমি আমার পাগল করিস সানশাইন? এতে যে নিজেকে সামলাতে ব্যাপক কষ্ট হয় আমার। তুই কেন বুঝিস না এসব? পরদিন সকালবেলা রান্নাঘরের পরিবেশ বেশ জমজমাট। চলছে নানা রকম ব্যঞ্জনের রন্ধন। রাফিয়া বেগম ব্যস্ত হাতে খুন্তি নাড়ছেন তরকারির পাতিলে। অন্যদিকে রায়সা বেগম আর বৃদ্ধ আমেনা বেগম কাটাকুটিতে নিবদ্ধ। মায়মুনা বেগম টেবিল সেট করছেন, আর এদিকে জুবাইদা বেগম রুটি সেঁকছেন। এহেন ব্যস্ততার মধ্যে হঠাৎই রাফিয়া বেগম খেয়াল করলেন জুবাইদা বেগম কেমন অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন চুলোর সামনে। ওদিকে রুটির একপাশ পুড়ে যে গন্ধ বেরোচ্ছে তার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই মানুষটার। রাফিয়া বেগম তৈরি ঘুরি করে চুলোর জালটা নিভিয়ে দিলেন। জুবাইদা বেগমকে হালকা হাতে ধাক্কা দিয়ে বললেন, এই জবা, কি হয়েছে? হঠাৎ ডাকে এক প্রকার চমকে ওঠে মানুষটা। চোখ পড়ে পোড়া রুটিটার উপর। তিনি তাড়াহুড়ো করে হাত দিয়ে সেটা উল্টাতে যান, কিন্তু গরম হওয়ায় তৎক্ষণাৎ হাতটা খানিকটা বুড়ে যায়। মানুষটা
নামক ব্যথাতুর শব্দ করে নিজের পুড়ে যাওয়া হাতটা অন্য হাতে চেপে ধরে। এদিকে তার এহেন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইলেন রাফিয়া বেগম। চোখের পলকে এত কিছু হয়ে যাওয়ায় মানুষটা কেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু যখনই জুবাইদা বেগমের ব্যথাতুর ধ্বনি তার কর্ণকুহরে পৌঁছায় তখনই তিনি নিজের সম্বিত ফিরে পায়। বিচলিত হয়ে জুবাইদা বেগমের হাতটা টেনে নিয়ে বেসিন থেকে পানি ছেড়ে তার নিচে ধরে রাখেন। জুবাইদা বেগম চুপ করে রইলেন, চোখে মুখে তার ব্যথার বদলে এক অন্যরকম চিন্তার ছাপ। রাফিয়া বেগম রাইসা বেগমের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বললেন, ছোট, তাড়াতাড়ি বরফ নিয়ে আয় তো। রাইসা বেগম হেসে খেলে সবজি কুটছিলেন। হঠাৎ রাফিয়া বেগমের এহেন কথায় তড়িঘড়ি করে বরফ নিয়ে এসে চিন্তিত কণ্ঠে বললেন, সে কি বড় বউ, তোমার হাত জমা পড়লো কিভাবে? জুবাইদা বেগম নিচু গলায় বললেন, ওই আর কি, তাড়াহুড়ো করতে গিয়ে গরম তাওয়ায় লেগে গিয়েছে, এ তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। রাইসা বেগম কথাটাই বিশ্বাস করলেও পাশে থাকা রাফিয়া বেগমের মুখভঙ্গিতে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। তিনি মুখাবয়ব যথেষ্ট গম্ভীর রেখে বললেন, রুমে চল, তোকে বার্ন ক্রিম লাগিয়ে দিচ্ছি। পরক্ষণে রাইসা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট, তুই একটু এদিকটা দেখতে পারবি? আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ মেজবু, তুমি যাও, আমি দেখছি এদিকটায়। মন মধ্যে জবাব পেয়ে মৃদু হাসল রাফিয়া বেগম। জুবাইদা বেগমের হাতটা টেনে তাকে নিয়ে চলে গেলেন নিজের রুমের দিকে। ঘরে এসে জুবাইদা বেগমকে বিছানায় বসিয়ে কভার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসেন রাফিয়া বেগম। জুবাইদা বেগমের মুখোমুখি বসে পুড়ে যাওয়া হাতটায় আলতো হাতে ক্রিম লাগিয়ে দিতে থাকলেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎই তিনি বলে ওঠেন, কি হয়েছে তো? জুবাইদা বেগম এবারও চুপ রইলেন। তা দেখে মাথা তুলে তাকালেন রাফিয়া বেগম। আবারও জিজ্ঞেস করলেন, তুই কি এখন আমাকেও বলবি না? মুখ তুলে চাইলেন জুবাইদা বেগম। পরক্ষণেই বললেন, রাফো, আমার মনে হচ্ছে আমি কোথাও ভুল করছি। ভ্রু গোটায় রাফিয়া বেগম। বলেন, মানে? জুবাইদা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বলতে লাগলেন, সেদিন শিশিরের কথাটা শুনে আমি ধরেই নিয়েছিলাম রোদও তাকে পছন্দ করে। এমনকি এ বিষয়ে আমি রোদের বাবার সাথেও কথা বলেছি জানিস। কিন্তু রোদের বাবার সেদিনের কথাগুলো আমায় আজও ভাবায়। আসলে কি আমি একটু তাড়াহুড়ো করে ফেললাম বিষয়টায়? রাফিয়া বেগম এতক্ষণে বুঝল সবটা। তিনি আলতো হেসে জুবাইদা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে বললেন, জবা, আমি যদি বলি বড় ভাইজানের কথাগুলো ঠিক, কেননা কোনো কিছুই এক পক্ষেরটা শুনে বিচার করতে নেই, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বলি কি, অন্তত বিয়েটা না হয় ভালোই ভালোই মিটে যাক, তারপর তুই গিয়ে রোদের সাথে কথা বলিস এই বিষয়ে, ঠিক আছে? জুবাইদা বেগম আলতো করে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। উঠোনের একপাশে চেয়ার সেট করতে ব্যস্ত অনেক। ছেলেটার ফর্সা মুখখানা ইতোমধ্যেই রোদের তাপে লাল টুকটুকে হয়ে উঠেছে। কপাল বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে ঘাম। মাথার চুলগুলো এলোমেলো হয়ে পেছন দিকে ঠেলে রাখা। ছেলেটা যখন কাজের মধ্যে ডুবে তখনই তার কানে আসে আসিফের কণ্ঠস্বর, অনেক এদিকে তো। অনেক একবার সেদিকে তাকায়, তারপর পাশে দাঁড়ানো দুজন ডেকোরেশনের লোককে বলে, আমি ওই দিকে আছি, আপনাদের কিছু লাগলে আমায় জানাবেন। আর এদিকটা আগে ঠিকঠাক করে তারপরও অন্য পাশে যাবেন, ওকে? অনেকের কথাই মাথা কাত করলো লোক দুটো। অনেকও সেদিকে তাকিয়ে চলে যায় পুকুর ঘাটের দিকে। আসিফের পাশ কাটিয়ে পুকুরে নেমে কিছুক্ষণ হাতে পায়ে মুখে পানি দিল ছেলেটা। তারপর পানি দিয়ে চুলগুলোকে সেট করে উপরে উঠে এসে আসিফের পাশ ঘেঁষে বসে পড়ে। জিজ্ঞেস করে, কি বলবা বলো? আসিফ গাল ভরা হাসি দিয়ে বলল, আরে বলবো, তার আগে তুই আম মাখা খা। বলে ছেলেটা বাটি ভর্তি কাঁচা আম মাখা অনেকের সামনে এগিয়ে দিল। অনেকও প্রত্যুত্তরবিহীন সেখান থেকে আম নিয়ে খেতে শুরু করে। খেতে খেতে বলে, খেলাম, এবার তো বলো। আসিফ এবার আশপাশ পরখ করে দেখলাম একবার। তেমন কাউকে চোখে না পড়ায় ছেলেটা একদম নিচু গলায় বলল, তোরা তো দেখি তলে তলে টেম্পু চালাস, আর আমরা বললেই হরতাল। অনেক ভ্রুকুটি করে তাকায় আসিফের পানে। কথাটা তেমন বোধগম্য না হওয়ায় সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ে, মানে এ আবার কেমন কথা? আসিফ এবার দাঁত কটমট করে বলে ওঠে, একদম ভাব নিবি না বলে দিলাম, আমি জানি তুই সবটাই আগে থেকে জানতিস। কি জানার কথা বলছো? শুধু শুধু ভরিতে না করে সোজা সবটা বললেই পারো।
অনিকের বলা স্পষ্ট কথায় খামখেয়ালি ছাড়লো আসিফ। বলল, আমাদের রোদ নাকি কাকে ভালোবাসে, এমনকি বাড়ির মানুষজন নাকি জানে বিষয়টা। এবার তুই বল, তুই জানতি না কথাটা? রোদ ভাই যে ভালোবাসে তা আমি জানি, কিন্তু বাড়ির মানুষ ব্যাপারটা কবে জানলো? আসিফ ভ্রু কুচকায়। অনিকের মাথায় হালকা হাতে চাঁটি দিয়ে বলল, সেটা আমি কিভাবে বলবো কবে জানলো? আমি নিজেই তো কিছুক্ষণ আগে শুনলাম কথাটা। তো ছোট চাচি বলল রুহির বিয়ের পরপরই নাকি কাবিন সেরে ফেলবেন রোদের। অনিক যেন আকাশ থেকে পড়ল কথাটা শুনে। ছেলেটা কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল আসিফের দিকে। কণ্ঠে একরা সবাকের ছাপ ফুটিয়ে বলল, কি বলছো? এত সহজে মেনে নিয়েছে সবাই? আশ্চর্য, এখানে না মানার কি আছে? যেখানে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে, সেখানে না মানার তো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া একটা কথা শুনিসনি, মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। অনেক কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মাথাটা কেমন ভো ভো করছে ছেলেটার। সেবার বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর এক দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে। এদিকে তার এমন হুট করে চলে যাওয়ায় হতভম্ব হয়ে বসে রইল আসিফ। পেছন থেকে হাঁক ছেড়ে বলল, কিরে এমন দৌড়ে কো যাচ্ছিস? অনেক শুনল কি না কে জানে, সে তো এক ছুটে জায়গা ত্যাগ করেছে বহু আগে। আম্মু, রোদ ভাই কাকে ভালোবাসে তাকে তুমি জানো? হাতে বিছানা ঝাড়ু নিয়ে বিছানা ঝাড়ছিলেন রাফিয়া বেগম। এরই মধ্যে ছেলের এহেন কথা কর্ণকুহুরে পৌঁছানো মাত্র মুচকি হাসলেন তিনি। হাতের কাজ বহাল রেখে বললেন, বারে জানবো না কেন, বেশ জানি কাকে ভালোবাসে। অনেক এবার স্তম্ভিত নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে। জিজ্ঞেস করল, এতে পরিবারের কোনো আপত্তি নেই? এই পর্যায়ে কর্মরত হাত দুটো থামালেন রাফিয়া বেগম। ছেলের দিকে সন্দিহান চোখে তাকিয়ে বললেন, এখানে পরিবারের অমতে কথা আসছে না। যেহেতু আমাদের রোদ তাকে ভালোবাসে, সেহেতু মেনে নেওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। মায়ের কথাই তবুও শান্ত হতে পারল না ছেলেটা। সে এগিয়ে এসে মায়ের হাত থেকে ঝাড়ুটা ফেলে দিয়ে মাকে নিজের দিকে ঘুরায়। কোনরূপ ভনিতা ছাড়া জানতে চায়, মেয়েটা কে আম্মু? রাফিয়া বেগম মুচকি হাসলেন, বললেন, কে আবার? আমাদের শিশির। তৎক্ষণাৎ থমকে গেল ছেলেটা। বুকটায় কেমন হুট করে কিছু একটা বিস্ফোরণ ঘটল মনে হচ্ছে। ছেলেটা হতবাক হয়ে পেছনে সরে আসে 2 কদম। গলার স্বর বুঝি আর বেরোচ্ছে না, আটকে গেছে কোথাও। ক্ষণে ক্ষণে কানে বাজছে শুধু একটা নাম, শিশির। রাফিয়া বেগম উদ্বিগ্ন হলেন ছেলের এহেন অবস্থা দেখে। তিনি চটজলদি এগিয়ে এসে ছেলের গালে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা? এমন করছিস কেন তুই? অনিক, অনিক। না, জবাব দিচ্ছে না ছেলেটা। সে কেমন ছলো ছলো চোখে তাকিয়ে আছে মায়ের পানে। বারে বারে ফাঁকা ঢুকিয়েছে সে। প্রায় মিনিট খানেক পর অনেক নিচু গলায় বলল, কতদিন যাবৎ তারা একে অপরকে ভালোবাসে? রাফিয়া বেগম স্বাভাবিক স্বরেই উত্তর দিলেন, অনেক আগে থেকে। রোদ বিদেশে পড়তে যাওয়ার পর থেকে নাকি তারা একে অপরকে পছন্দ করে। তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় অনেক। চোখ দুটো তারই তো মধ্যে লাল হয়ে এসেছে। বোঝা যাচ্ছে না এই রক্তবর্ণ দৃষ্টির কারণ। রাফিয়া বেগম ভোরকে গেলেন ছেলের এমন দৃষ্টি দেখে। তিনি বিচলিত হয়ে বললেন, অনিক, কি হয়েছে তোর? তোর চোখ দুটো এমন লাল হয়ে এসেছে কেন? অনেক মৌন রইল। দৃঢ় চোয়ালটা আরও কিছুটা শক্ত করে সময় নিয়ে বলল, কিছু না আম্মু। বলে সে ঘর ছেড়ে বেরোতে যাবে অমনি রাফিয়া বেগম পেছন থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছিস বাবা? অনেক থামল। পেছনে না ফিরেই গম্ভীর গলায় বলল, একজনের সাথে একটা হিসাব নিকাশ বাকি পড়ে আছে আম্মু, সেটাই করতে যাচ্ছি। কথাটা শেষ করে প্রস্থান নেয় ছেলেটা। পেছন থেকে রাফিয়া বেগম চিন্তিত হয়ে ভাবতে লাগলেন, ছেলেটা হঠাৎ এমন করলো কেন? আপনাকে তো আগে থেকে জানিয়েছিলাম বিষয়টা, তারপরও আপনি কেন এমনটা করলেন বুঝলাম না। আর তাছাড়া আমি তো এখন ঢাকা নেই, আর চাইলেও যখন তখন কোনো কেস হ্যান্ডেল করতে পারবো না। অ্যান্ড ইউ গাইস নো দ্যাট ভেরি ওয়েল। হসপিটালের কিছু জরুরি বিষয় নিয়ে আলাপ করছে রৌদ্র। প্রায় বেশ কিছুক্ষণ পর কথা শেষ করে ফোনে কিছু একটা টাইপ করতে থাকে ছেলেটা। ঠিক তখনই নিঃশব্দে ঘরে ঢুকে শিশির। ঘরের দরজাটা আলতো হাতে খানিকটা ভিড়িয়ে পা টিপে টিপে এগিয়ে আসে রৌদ্রের পেছনে। তারপর কাল বিলম্বহীন ফট করে পেছন থেকে জড়িয়ে ধরে রৌদ্রকে। হঠাৎ আক্রমণে থমকে যায় রৌদ্র। তাল সামলাতে না পেরে হাত থেকে খসে পড়ে ফোনটা। ওদিকে ঠিক এমন সময় অনেকে ঘরে ঢুকে। চোখের সামনে এহেন দৃশ্য দেখে চোয়াল শক্ত হয়ে আসে ছেলেটার।
সে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দাঁত কিরমির করতে থাকে। পরক্ষণেই কোনোরূপ টু শব্দ না করে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে আলগোছে। বাইরে এসে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে ছেলেটা। রাগে কষ্টে শরীর কাঁপছে তার।